প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু অনার্স ফোর্থ ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 হতে নন প্রফিট অর্গানাইজেশন অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে আলোচনার মূল পর্বে। চ্যাপ্টারটির নাম হলো নন প্রফিট অর্গানাইজেশন। এই অধ্যায় থেকে আমার এটি প্রথম লেকচার, অর্থাৎ লেকচার নাম্বার 1। এটি আগেও বলেছি অনার্স চতুর্থ বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তার নাম নন প্রফিট অর্গানাইজেশন অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। প্রথমে জেনে নিচ্ছি অব্যবসায়ী প্রতিষ্ঠান কাকে বলে। যে সমস্ত প্রতিষ্ঠানসমূহ সাধারণত ক্রয় বিক্রয়ের সাথে জড়িত নয়, অথচ তারাও আয় হিসাব নিকাশ করে, ব্যয় হিসাব নিকাশ করে, এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব বলে। যেমন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ, ক্লাবসমূহ, যেগুলো জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়, জনকল্যাণমূলক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তারা কখনোই ক্রেতা বিক্রেতা সেজে ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হয় না। এই জাতীয় প্রতিষ্ঠানগুলোর হিসাব নিকাশ আমরা কিভাবে লিপিবদ্ধ করব তা নিয়েই আজকের আলোচনা। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব একটি মূলত অধ্যায়ের নাম। আমাকে জানতে হবে এই অধ্যায় হতে কি কি বিষয় করতে হয়। তাহলে এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে আমরা দুটি জিনিস করি। একটি হলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট অথবা অ্যাকাউন্ট। অবলিক ব্যবহার করেছি শুধু একটি কারণে, অনেক সময় প্রশ্নে স্টেটমেন্ট থাকে, অনেক সময় প্রশ্নে অ্যাকাউন্ট থাকে। যদি সেখানে স্টেটমেন্ট থাকে আপনি স্টেটমেন্ট লিখবেন, যদি সেখানে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট শব্দটি ব্যবহার করবেন। স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকাউন্ট, স্টেটমেন্ট মানে বিবরণী আর অ্যাকাউন্ট মানে হলো হিসাব। তাহলে প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। সেই প্রশ্নটিতে যদি স্টেটমেন্ট থাকে স্টেটমেন্ট লিখব, স্টেটমেন্ট যদি না থাকে অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা কিন্তু সেখানে অ্যাকাউন্ট শব্দটি ব্যবহার করব। এখন দ্বিতীয় নাম্বার বিষয়টি হলো আমার ব্যালেন্স শিট। ব্র্যাকেটে আমি লিখেছি ক্লোজিং, অর্থাৎ এই ব্যালেন্স শিটটা মূলত ক্লোজিং ডেটেই রচনা করা হয়। এই কারণে আমি ব্র্যাকেটে ক্লোজিং শব্দটি ব্যবহার করেছি। আপনাদের যে ক্লোজিং লিখতে হবে তা কিন্তু নয়, লিখলেও সমস্যা নেই। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে আমি মূলত দুটি হিসাব করব, দুটি অ্যাকাউন্ট করব, দুটি ছক করব। সেটি হলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট অথবা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। দ্বিতীয় নাম্বারটি হলো ব্যালেন্স শিট, যেটি ক্লোজিং ফিগারে বা ক্লোজিং দিবসে বা সমাপ্ত দিবসে এই হিসাব নিকাশটা সম্পন্ন করা হবে। এই দুইটা জিনিস সম্পাদন করার জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কিংস রয়েছে, সেটির দিকে খেয়াল করেন। প্রায় প্রতিটি অঙ্কে ওপেনিং ব্যালেন্স শিট নামের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কিংস করতে হয়। এই ওপেনিং ব্যালেন্স শিটের মূল উদ্দেশ্য হলো ক্যাপিটাল ফান্ড নির্ণয় করা। সকল প্রকার প্রারম্ভিক সম্পদের সমষ্টি হতে সকল প্রকার প্রারম্ভিক দায়ের সমষ্টি বা দায়গুলো বাদ দিলেই এই ক্যাপিটাল ফান্ড পাওয়া যাবে। এই ক্যাপিটাল ফান্ড সর্বদাই ক্লোজিং ব্যালেন্স শিটের দায় হিসাবে ব্যবহার হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাগুলো। তাহলে প্রায় প্রতিটি অঙ্কেই এই ওপেনিং ব্যালেন্স শিট নামের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কিংস করতে হয়। প্রায় প্রতিটি অঙ্কে বলার পিছনে কিন্তু কারণ, যদি কোনো প্রশ্নে আপনি দেখেন যে ক্যাপিটাল ফান্ড দেওয়াই আছে বা জেনারেল ফান্ড দেওয়া আছে, এখানে বলে রাখাই ভালো যে ক্যাপিটাল ফান্ড এবং জেনারেল ফান্ড কিন্তু একই জিনিস। প্রশ্নে যদি আমাদের ক্যাপিটাল ফান্ড বা জেনারেল ফান্ড নামেরও একটি ফান্ড দেওয়া থাকে তাহলে বুঝবেন এই ওপেনিং ব্যালেন্স শিট করতে হবে না। আর যদি প্রশ্নটিতে
আমরা ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটি লাইন বিশ্লেষণ করে দেখব ক্যাপিটাল ফান্ড বের করে দেওয়া আছে কিনা অথবা জেনারেল ফান্ড বের করে দেওয়া আছে কিনা। ক্যাপিটাল ফান্ড বা জেনারেল ফান্ড দেওয়া থাকলে এই ওপেনিং ব্যালেন্স শিটটা করতে হবে না। আর যদি জেনারেল ফান্ড বা ক্যাপিটাল ফান্ড না থাকে তাহলে অঙ্ক সঠিকভাবে সম্পাদন করবার লক্ষ্যে আপনাকে অবশ্যই ওপেনিং ব্যালেন্স শিট নামের এই ওয়ার্কিংসটা করতে হবে। প্রশ্ন হলো ওপেনিং ব্যালেন্স শিট কেন করব? ওই তো বললাম, ক্যাপিটাল ফান্ড নির্ণয় করার জন্য অথবা জেনারেল ফান্ড নির্ণয় করার জন্য। কিভাবে করব? সকল প্রকার প্রারম্ভিক সম্পদ থেকে সকল প্রকার প্রারম্ভিক দায়গুলো বাদ। অর্থাৎ ব্যবসাটি শুরু করা হয়েছিল কোনো না কোনো বছরের 1 জানুয়ারিতে অথবা 1 জুলাই তারিখে, যেদিনই শুরু করা হোক না কেন সেদিন কিন্তু যে সকল সম্পদগুলো ছিল বা যে সকল দায়গুলো ছিল তাদেরকেই কিন্তু বলা হচ্ছে ওপেনিং অ্যাসেটস অ্যান্ড ওপেনিং লাইবিলিটিস। তাহলে ওপেনিং অ্যাসেটসের সমষ্টি হতে ওপেনিং লাইবিলিটিসগুলো যদি বাদ দেওয়া যায় তাহলেই ক্যাপিটাল ফান্ড নামক ফান্ডটি আমরা পেয়ে যাই। তাহলে বলা হলো কি, ক্যাপিটাল ফান্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই ক্যাপিটাল ফান্ডটা যে আমরা বের করলাম, অর্থাৎ ওপেনিং অ্যাসেটসের সমষ্টি হতে ওপেনিং লাইবিলিটিসের সমষ্টি বাদ দিলাম বা ওপেনিং লাইবিলিটিগুলো একটা একটা করে বাদ দিলাম, তাহলে যে ক্যাপিটাল ফান্ডটা পেলাম এই ক্যাপিটাল ফান্ডের উদ্দেশ্যটা আবার কি? এই ক্যাপিটাল ফান্ডটা আমাদের ক্লোজিং ব্যালেন্স শিটের দায় পাশে গিয়ে বসবে। এই কারণেই ক্যাপিটাল ফান্ড নির্ণয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এখন আমি কিন্তু এখানে আরেকটু কথা সংযোগ করতে পারি যে ওপেনিং ব্যালেন্স শিটের ভিতরে যে উপাদানগুলোর কথা আমি বললাম, যে সমস্ত প্রকার প্রারম্ভিক সম্পদগুলো বসবে এবং সকল প্রকার প্রারম্ভিক দায়গুলো বসবে, তাহলে সংক্ষিপ্তভাবে মনে রাখতে পারি এখানে ওই সকল সম্পদ এবং ওই সকল দায়গুলো বসবে, ওই সকল সম্পদ এবং ওই সকল দায়গুলো বসবে। তাহলে মনে রাখতে পারি এখানে ওই সকল সম্পদ এবং ওই সকল দায়গুলো বসবে। তাহলে মনে রাখতে পারি এখানে ওই সকল সম্পদ এবং ওই সকল দায়গুলো বসবে যেগুলো চলতি বছরের 1 জানুয়ারি তারিখের ব্যালেন্স, যেগুলো চলতি বছরের 1 জানুয়ারি তারিখের ব্যালেন্স অথবা বিগত বছরের 31 ডিসেম্বর তারিখের ব্যালেন্স, 31 ডিসেম্বর তারিখের ব্যালেন্স। তাহলে আমরা কিন্তু প্রথমত লিখেছিলাম যে সকল প্রকার প্রারম্ভিক সম্পদের সমষ্টি হতে সকল প্রকার প্রারম্ভিক দায়ের সমষ্টি বাদ দিলেই এই ক্যাপিটাল ফান্ড পাওয়া যায়। পরবর্তী স্টেপে লিখে দিলাম, তাহলে মনে রাখার জন্য লিখে দিয়েছি এখানে ওই সকল সম্পদ এবং ওই সকল দায়গুলোই ব্যবহার করব আমরা যেগুলো চলতি বছরের 1 জানুয়ারি তারিখের ব্যালেন্স অথবা বিগত বছরের 31 ডিসেম্বর তারিখের ব্যালেন্স। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। তাহলে ওপেনিং ব্যালেন্স শিট তো আমরা জানি সম্পদ এবং দায়গুলো নিয়েই খেলা। তাহলে যেহেতু এটা ওপেনিং ব্যালেন্স শিট, ওপেনিং বলতেই কিন্তু 1 জানুয়ারি তারিখের উদ্ধৃত, তাহলে যেহেতু এটা 1 জানুয়ারি তারিখ বা কোনো মাসের 1 তারিখের ব্যাপার, এই কারণেই বলা হলো এখানে সেই উদ্ধৃতগুলো, সেই ব্যালেন্সগুলো, সেই দায়গুলো বা সেই সম্পদগুলোই বসবে যেগুলো চলতি বছরের 1 জানুয়ারি তারিখের
অথবা বিগত বছরের 31শে ডিসেম্বর তারিখের। তাহলে এই ব্যালেন্সগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ড বা শুধুমাত্র ক্যাপিটাল ফান্ড জিনিসটি কিন্তু আমরা বের করতে সক্ষম হব। তাহলে আমি যদি এটা ছকের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে একটু দেখেন বন্ধুরা। তাহলে এখানে আমরা লিখতে পারি ব্যালেন্স শিট as at 1st জানুয়ারি যে সালটি দেওয়া থাকবে মনে করেন সেই সালটি এখানে লিখতে হবে। আমি 15 সাল দিয়েছি, প্রশ্নে যদি 19 সাল থাকে 19 সাল দিবেন, প্রশ্নে যদি 20 সাল থাকে 20 সাল দিবেন, 10 সাল থাকলে 10 সাল দিবেন। এটা আসলেই বলার অপেক্ষা রাখে না। প্রশ্নটিতে যে সালটি থাকবে সেই সালটি আপনি এখানে ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে ওপেনিং ব্যালেন্স শিটের ছকটা আসলে আপনি কিভাবে করবেন। এটা আমরা ব্রিটিশ সিস্টেমে দেখাচ্ছি আমি, তবে এটা আপনি আমেরিকান সিস্টেমেও করতে পারেন, সমস্যা নাই। তাহলে 1 জানুয়ারি তারিখের আমি বাম পাশে ব্যবহার করলাম অ্যাসেটস অ্যামাউন্ট টাকা, তারপরে এখানে লিখতে পারি আমি লাইবিলিটিস অ্যামাউন্ট টাকা, লাইবিলিটিস অ্যামাউন্ট টাকা। তাহলে এই ব্যালেন্স শিটটা কিন্তু মূলত 1 জানুয়ারি তারিখের ব্যালেন্স শিট। তাহলে 1 জানুয়ারি তারিখের ব্যালেন্স শিটের উপাদানগুলো সকল প্রকার ওপেনিং অ্যাসেটস এবং সকল প্রকার ওপেনিং লাইবিলিটিসগুলোই এখানে মূলত বসবে। তো প্রথমেই আপনি যে কথাটি লিখবেন সেটা হলো ক্যাশ ইন হ্যান্ড, তারপরে লেখা যেতে পারে আমাদের ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ অ্যাট ব্যাংক, বা শুধুমাত্র আমার ক্যাশ থাকতে পারে। যদি সেখানে ক্যাশ ইন হ্যান্ড থাকে ক্যাশ ইন হ্যান্ড লিখবেন, ক্যাশ অ্যাট ব্যাংক থাকে ক্যাশ অ্যাট ব্যাংক লিখবেন, বা শুধুমাত্র যদি ক্যাশ নামের আইটেম থাকে শুধুমাত্র ক্যাশ নামটি আপনি লিখবেন। তারপরে লিখতে হবে আমাকে, ক্যাশ লেখার পরেই লিখতে হয় মূলত লাস্ট ইয়ার সাবস্ক্রিপশন, লাস্ট ইয়ার সাবস্ক্রিপশন, এটাকে বলা হয় চাঁদা, বিগত বছরের চাঁদা বকেয়া বা শুধুমাত্র বিগত বছরের চাঁদা। তারপরে লিখতে হবে আপনাকে এনি প্রিপেইড এক্সপেন্সেস, এনি প্রিপেইড এক্সপেন্সেস, যদি কোনো প্রকার অগ্রিম খরচের নামগন্ধ থাকে সেই অগ্রিম খরচগুলো এখানে পর্যায়ক্রমে আপনি লিখে নেবেন। তারপরে লিখবেন এনি আদার ওপেনিং অ্যাসেটস। এনি আদার ওপেনিং অ্যাসেটস বলতে ওই তো আমি বাংলা দিয়ে ব্যাখ্যা বলে দিয়েছিলাম, এখানে সেই সমস্ত সম্পদগুলোই বসবে যেগুলো চলতি বছরের 1 জানুয়ারি তারিখের উদ্বৃত্ত অথবা বিগত বছরের 31শে ডিসেম্বর তারিখের উদ্বৃত্ত। তাহলে এখানে এনি আদার ওপেনিং অ্যাসেটস বলতে কিন্তু সেই টাকাগুলোকেই বলতেছি আমি যেগুলো অ্যাসেটস বা দায়ের সাথে বা অ্যাসেটসগুলোর সাথে 1 জানুয়ারি চলতি বছর অথবা 31 ডিসেম্বর বিগত বছর লেখা আছে, সেগুলোই আমরা এখানে এনি আদার ওপেনিং অ্যাসেটস হিসাবে ব্যবহার করতে যাচ্ছি। এখানে আপনি কি লিখবেন, লাস্ট ইয়ার এক্সপেন্সেস ডিউ, লাস্ট ইয়ার এক্সপেন্সেস ডিউ অর্থাৎ বিগত বছরের খরচ বকেয়া। তারপরে আসতে পারেন আপনি লাস্ট ইয়ার ইনকাম অ্যাডভান্স, লাস্ট ইয়ার ইনকাম অ্যাডভান্স অর্থাৎ বিগত বছরের আয়ের অগ্রিম, বিগত বছরের আয়ের অগ্রিম। তারপরে আপনি লিখতে পারেন এনি আদার ওপেনিং লাইবিলিটিস অর্থাৎ অন্য কোনো লাইবিলিটিস যদি আমাদের থাকে। এনি আদার ওপেনিং লাইবিলিটিস বলতে আমরা বোঝাচ্ছি যত প্রকার ওপেনিং লাইবিলিটিসগুলো আছে, ওপেনিং লাইবিলিটিসগুলো হতে হবে চলতি বছরের 1 জানুয়ারি তারিখের অথবা বিগত বছরের 31শে ডিসেম্বর তারিখের, সেগুলো আপনার পর্যায়ক্রমে লিখে ফেলবেন। এখানে মনে রাখবেন সম্পদ পাশের যোগফল অবধারিত বেশি হবে, এই বেশি টাকাটাই আপনি দুই পাশে লিখবেন। দুই পাশে লিখবার পর দেখবেন
লাইবিলিটিস পাশে একটি টাকা আমাদের ক্যালকুলেটরে ঘাটতি এসে যাবে, অর্থাৎ অবশিষ্ট থেকে যাবে। এই অবশিষ্ট টাকাটারই নাম হবে আমাদের ক্যাপিটাল ফান্ড। এরই নাম হবে কি? ক্যাপিটাল ফান্ড। আর এই ক্যাপিটাল ফান্ডটা আপনি বিএফ লিখবেন। বিএফ শব্দের অর্থ হলো ব্যালেন্সিং ফিগার। ব্যালেন্সিং ফিগার শব্দের অর্থ হলো উদ্বৃত্ত। উদ্বৃত্ত শব্দের অর্থ হলো পার্থক্য। অর্থাৎ সম্পদের যোগফল থেকে যখন আপনি দায়ের যোগফলগুলো বাদ দিবেন, তাহলেই কিন্তু আমি এই ক্যাপিটাল ফান্ড শব্দটা পেয়ে যাব, যে এটা আমি বিএফ শব্দটি লিখেছি, অর্থাৎ ব্যালেন্সিং ফিগার। ব্যালেন্সিং ফিগার মানে উদ্বৃত্ত, উদ্বৃত্ত মানে পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল, অর্থাৎ বিয়োগ করে যে ফল আনা হয় তাকেই ব্যালেন্সিং ফিগার বলা হয়। তাহলে ব্যালেন্সিং ফিগারটার জন্যই, অর্থাৎ ওই ক্যাপিটাল ফান্ডটা নির্ণয় করার জন্যই কিন্তু মূলত আমাদের এই ওপেনিং ব্যালেন্স শিটের আয়োজন করা হয়েছিল। তবে এই ওপেনিং ব্যালেন্স শিট সকল অঙ্কের জন্য প্রযোজ্য তা কিন্তু নয়। তখনই আমরা করব যখন ক্যাপিটাল ফান্ড বের করে দেওয়া থাকবে না। আমি আসতেছি আপনাদের জন্য প্রথম করণীয় ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। তবে এখানে একটি কথা গুরুত্বপূর্ণ, যদি সেখানে স্টেটমেন্ট লেখা থাকে স্টেটমেন্ট লিখবেন, আর যদি অ্যাকাউন্ট লেখা থাকে তাহলে অ্যাকাউন্ট লিখবেন। তারপরে লিখবেন ফর দি ইয়ার ইন ডেট। ফর দি ইয়ার ইন ডেট 31 ডিসেম্বর যে সালটি থাকবে সেই সালটি আপনি লিখবেন। আমি 15 সাল যেহেতু এর আগেরটাতে দিয়েছিলাম, তাহলে 15 সাল আমি দিলাম। এখন আসেন এই ছকটি আপনি কিভাবে করবেন। এটা আমি ব্রিটিশ সিস্টেমে করে দিচ্ছি, এটা কিন্তু আমেরিকান সিস্টেমেও করা যাবে, তবে আমি ব্রিটিশটা আগে দিচ্ছি, তারপরে ব্যাখ্যা করতেছি প্রিয় বন্ধুরা। এখানে অবশ্যই ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডের ব্যাপার থাকবে, যেহেতু এটা আয় বিবরণী। ইনকাম স্টেটমেন্ট দুইটি সাইড হয়, একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড। এখানে আপনি পার্টিকুলার্স লিখতে পারবেন, বা সরাসরি আমি এখানে এক্সপেন্ডিচার শব্দটি ব্যবহার করতে পারি। এখানে লিখবেন এক্সপেন্ডিচার, এটা হলো অ্যামাউন্ট টাকা। তারপরে এখানে হবে আপনার ইনকাম, ইনকাম এখানে হবে আমার অ্যামাউন্ট টাকা। তাহলে এক্সপেন্ডিচারগুলো বাম পাশে এবং ইনকামগুলো ডাইন পাশে, অর্থাৎ ক্রেডিট পাশে আপনি ব্যবহার করবেন। এখন আসেন এখানে প্রশ্নে থাকা, এখানে প্রশ্নে থাকা সকল প্রকার খরচগুলো, এখানে প্রশ্নে থাকা সকল প্রকার খরচগুলো, এখানে প্রশ্নে থাকা সকল প্রকার খরচগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে। এখানে প্রশ্নে থাকা সকল প্রকার খরচগুলো ধারাবাহিকভাবে লিখতে হবে। এই সকল খরচগুলো, এই সকল খরচগুলো, এই সকল খরচগুলো প্রশ্নের ক্যাশ সামারির, প্রশ্নে থাকা ক্যাশ সামারির, প্রশ্নে থাকা ক্যাশ সামারি, প্রশ্নে থাকা ক্যাশ সামারি এর পেমেন্ট পাশে দেওয়া থাকবে। পেমেন্ট পাশে দেওয়া থাকবে, পেমেন্ট পাশে দেওয়া থাকবে। তাহলে ক্যাশ সামারি এর পেমেন্ট পাশে দেওয়া থাকবে, জাস্ট দেখে দেখে লিখতে হবে, জাস্ট দেখে দেখে লিখতে হবে। তাহলে এক্সপেন্ডিচার মানেই কিন্তু খরচ, তাহলে খরচ পাশে খরচগুলো লিখবো, এটাই কিন্তু স্বাভাবিক। তাহলে খরচগুলো আমি পাবো কোথায়? খরচগুলো কোথায় পাবো? প্রশ্নে যে আমাদের ক্যাশ সামারিটা দেওয়া হয়েছে, এই ক্যাশ সামারি ডেবিট পাশের, পেমেন্ট পাশে, অর্থাৎ ক্রেডিট পাশে পেমেন্ট সাইড হয় আমাদের। পেমেন্ট পাশে যে সকল খরচের নামগুলো দেওয়া আছে তা পর্যায়ক্রমে একটা একটা করে আপনাকে লিখতে হবে। এখানে লিখতে হবে আপনার প্রশ্নে থাকা, প্রশ্নে থাকা সকল প্রকার, প্রশ্নে থাকা সকল প্রকার আয়গুলো, প্রশ্নে থাকা সকল প্রকার আয়গুলো এখানে
প্রশ্নে থাকা সকল প্রকার আয়গুলো এখানে ধারাবাহিকভাবে লিখতে হবে। তাহলে প্রশ্নে থাকা সকল প্রকার আয়গুলো এখানে ধারাবাহিকভাবে লিখতে হবে। এই আয়গুলো প্রশ্নের রিসিপ্ট পাশে, এই আয়গুলো প্রশ্নের রিসিপ্ট পাশে থাকবে বা থাকে, যেগুলো দেখে দেখে লিখব বা দেখে দেখে লিখতে হবে। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, পেমেন্ট পাশে থাকবে খরচগুলো আর রিসিপ্ট পাশে থাকবে আয়গুলো। তাই আয়গুলো রিসিপ্ট পাশে দেখে দেখে আমরা আয়ের আইটেমগুলো খুঁজে নিব, পেমেন্ট পাশে দেখে দেখে আমরা খরচের আইটেমগুলো দেখে নিব বা খুঁজে নিব, যেগুলো আমরা পরবর্তীতে অ্যাকাউন্টে ব্যবহার করব। আমি যাচ্ছি আপনাদেরকে ব্যালেন্স শিটটা নিয়ে। ব্যালেন্স শিট কিন্তু আসলেই এটা আমাদের ক্লোজিং ব্যালেন্স শিট বলা হয়েছে। ক্লোজিং ব্যালেন্স শিট বলার পেছনে একটি কারণ, আর্থিক বিবরণীগুলো মূলত বছরের শেষ প্রান্তে তৈরি করা হয়, এই কারণে সেটাকে ক্লোজিং বলা হয়েছে। তাহলে এখানে ক্লোজিং ব্যালেন্স শিটটা আপনি কিভাবে করবেন? অবশ্যই এখানে একটি ক্লাবের নাম থাকবে। সাপোজ এখানে আমি দিলাম ঢাকা ক্লাব, তার নিচে আমি দিব ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের নিচে আমি দিব অ্যাজ এট 31 ডিসেম্বর। এই 31 ডিসেম্বর দেওয়া মানেই কিন্তু এটা ক্লোজিং হয়ে গেল, এটা কিন্তু আর ওপেনিং থাকলো না, কারণ তারিখই বলে দিচ্ছে এটা আমার ক্লোজিং দিবসের রচনা। তাহলে এটা যদি আমাদের ক্লোজিং দিবসের হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আর ক্লোজিং ব্যালেন্স শব্দটি আলাদা করে লেখার দরকার নেই। তাহলে এখানে আমরা যদি ঘরটি দেখে দিতে চাই, আমি বাম পাশে ব্যবহার করলাম লাইবিলিটিস, ডাইন পাশে ব্যবহার করলাম আমি অ্যাসেটস। লাইবিলিটিস কোনগুলো? ক্লোজিং লাইবিলিটিগুলো। অ্যাসেটস কোনগুলো? এটাও কিন্তু ক্লোজিং অ্যাসেটসগুলো, কারণ ব্যালেন্স শিটটাই কিন্তু 31 ডিসেম্বরের অর্থাৎ ক্লোজিং দিবসের। তো যেটি আমাদের ক্লোজিং দিবসের, সেটি কিন্তু ক্লোজিং ব্যালেন্সগুলোই শুধুমাত্র এখানে ধারাবাহিকভাবে লিখতে হবে। লাইবিলিটিস পাশে আপনি সর্বপ্রথম লিখবেন অ্যাডভান্স সাবস্ক্রিপশন। অ্যাডভান্স সাবস্ক্রিপশন অর্থাৎ এটা হলো আমার আয়ের অগ্রিম। তারপরে আপনি লিখবেন এখানে অ্যাডভান্স ইনকাম, লিখবেন আপনি অ্যাডভান্স ইনকাম অর্থাৎ যত প্রকার আয়ের অগ্রিম আছে সবগুলোই লিখবেন। তারপরে লিখবেন আপনি এনি এক্সপেন্সেস ডিউ। এনি এক্সপেন্সেস ডিউ মানে যে কোনো প্রকার খরচের বকেয়া। তারপরে আসবে আপনার এনি ক্লোজিং লাইবিলিটিস, এনি ক্লোজিং লাইবিলিটিস অর্থাৎ যত প্রকার ক্লোজিং লাইবিলিটিস আছে সেগুলো আপনাকে লিখতে হবে। তারপরে লিখবেন আপনি ক্যাপিটাল ফান্ড। এই ক্যাপিটাল ফান্ডটা সর্বদা ইনার কলামে লিখতে হবে। এর সাথে আপনি অ্যাড করবেন সারপ্লাস ইনকাম। এখানে যোগ দিবেন আপনি সারপ্লাস ইনকাম। সেই সারপ্লাস ইনকামটা আপনি যোগ দিবেন এবং এইখান থেকে আপনি ড্রয়িং বাদ দিবেন। সারপ্লাস ইনকামটা যোগ হবে, ড্রয়িংসটা বাদ যাবে। যদি ড্রয়িং থাকে সেই ক্ষেত্রে বাদ দিবেন, না থাকলে তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, তাই না? তারপরে এখানে অ্যাড হবে ইনকাম ক্যাপিটালাইজেশন।
ইনকাম ক্যাপিটালাইজেশন। ইনকাম ক্যাপিটালাইজেশন শব্দের অর্থ হলো যদি কোনো ইনকামের অংশ বিশেষ আমাদেরকে ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলে, এই ক্যাপিটালে ট্রান্সফার করাটাইকে বলা হয় ইনকাম ক্যাপিটালাইজেশন। এটি যোগ বিয়োগ করে আপনি অ্যামাউন্টের ঘরে বসিয়ে দিবেন। সম্পদ পাশে আপনি প্রথমে লিখবেন ক্যাশ, বা এটাকে বলা হয় ক্যাশ ইন হ্যান্ড। তারপরে আসতেছে আপনার ক্যাশ অ্যাট ব্যাংক। তাহলে ক্যাশ ইন হ্যান্ড লিখতে পারেন, আপনি ক্যাশ অ্যাট ব্যাংক লিখতে পারেন, বা শুধুমাত্র ক্যাশ কিন্তু লিখতে পারেন। আমি কিন্তু ওপেনিং ব্যালেন্স শিটের সময় এটা ব্যাখ্যা করেছি, যদি এখানে আমাদের ওপেনিং ক্যাশ লেখা, এখানে ক্যাশ ইন হ্যান্ড লেখা থাকে ক্যাশ ইন হ্যান্ড লিখবেন, ক্যাশ অ্যাট ব্যাংক লেখা থাকলে ক্যাশ অ্যাট ব্যাংক লিখবেন, তারপরে শুধুমাত্র ক্যাশ থাকলে আপনি শুধুমাত্র ক্যাশ লিখবেন, তারপরে লিখবেন এনি ইনকাম ডিউ। এনি ইনকাম ডিউ, এনি ইনকাম ডিউ বলতে আমরা বুঝি যে কোনো প্রকার আয়ের বকেয়া। তারপরে লিখবেন আপনি এনি প্রিপেইড এক্সপেন্সেস। এখানে এনি প্রিপেইড এক্সপেন্সেস বলতে আমরা বুঝতেছি সকল প্রকার খরচের অগ্রিম, অর্থাৎ যে কোনো প্রকার খরচের অগ্রিম আমাদের সম্পদ হিসাবে ব্যবহার হবে। তারপরে এনি ক্লোজিং অ্যাসেটস। এনি ক্লোজিং অ্যাসেটস বলতে বুঝতেছি আমরা যে সমস্ত সম্পদের সাথে 31 ডিসেম্বর লেখা আছে, সেই সমস্ত সম্পদগুলোই আমরা ক্লোজিং সম্পদ হিসাবে ব্যবহার করতে পারি, সেগুলো আপনি যোগ বিয়োগ করে দেখায় দেবেন। মনে রাখবেন এই ক্ষেত্রে সম্পদ পাশের যোগফল এবং দায় পাশের যোগফল পরস্পর এক হয়ে যাবে, পরস্পর মিলে যাবে। যখন সম্পদ পাশের যোগফল এবং দায় পাশের যোগফল পরস্পর মিলে যায়, তখনই কিন্তু অঙ্কটা প্রমাণিত হয়ে যায়। এখানে গুরুত্বপূর্ণ 4-5টি কথা রয়েছে যেগুলো অঙ্কটা সহজবোধ্য করে দিবে আপনাদের জন্য। সেই কয়েকটি কথা আমি আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে প্রথমত চলতি বছরের খরচ বকেয়া। চলতি বছরের খরচ বকেয়া, চলতি বছরের খরচ বকেয়া সংশ্লিষ্ট খরচের সাথে যোগ হবে যা লিখতেছি, চলতি বছরের খরচ বকেয়া সংশ্লিষ্ট খরচের সাথে যোগ হবে এবং পরে ক্লোজিং ব্যালেন্স শিটের দায় পাশে বসবে। যা লিখলাম, চলতি বছরের খরচ বকেয়া সংশ্লিষ্ট খরচের সাথে যোগ হবে এবং পরে ক্লোজিং ব্যালেন্স শিটের দায় পাশে বসবে। যাচ্ছি আমি বিগত বছরের খরচ বকেয়া। বিগত বছরের খরচ বকেয়া ওপেনিং ব্যালেন্স শিটের দায় হবে এবং পরে সংশ্লিষ্ট খরচ হতে বাদ যাবে। সংশ্লিষ্ট খরচ হতে বাদ যাবে। যা লিখলাম, বিগত বছরের খরচ বকেয়া ওপেনিং ব্যালেন্স শিটের দায় হবে এবং পরে সংশ্লিষ্ট খরচ হতে বাদ যাবে। এখন আসি চলতি বছরের খরচ বকেয়া। চলতি বছরের খরচের অগ্রিম। চলতি বছরের খরচের অগ্রিম। চলতি বছরের খরচের অগ্রিম সংশ্লিষ্ট খরচ হতে বাদ যাবে। সংশ্লিষ্ট খরচ হতে বাদ যাবে। তাহলে চলতি বছরের খরচের অগ্রিম সংশ্লিষ্ট খরচ হতে বাদ যাবে এবং পরে
ক্লোজিং ব্যালেন্স শিটের সম্পদ হবে, ক্লোজিং ব্যালেন্স শিটের সম্পদ হবে। যাচ্ছি আমি বিগত বছরের খরচের অগ্রিম, বিগত বছরের খরচের অগ্রিম, বিগত বছরের খরচের অগ্রিম ওপেনিং ব্যালেন্স শিটে সম্পদ হবে, ওপেনিং ব্যালেন্স শিটের সম্পদ হবে এবং পরে সংশ্লিষ্ট খরচের সাথে যোগ হবে, এবং পরে সংশ্লিষ্ট খরচের সাথে যোগ হবে, সংশ্লিষ্ট খরচের সাথে যোগ হবে। আর দুইটি কথা আমাদের রয়েছে, সেই দুইটি কথা আমি লিখে দিচ্ছি আপনাদের জন্য। চলতি বছরের আয়ের বকেয়া, চলতি বছরের আয়ের বকেয়া, চলতি বছরের আয়ের বকেয়া সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ হবে, সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ হবে, চলতি বছরের আয়ের বকেয়া সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ হবে এবং পরে ক্লোজিং ব্যালেন্স শিটের, এবং পরে ক্লোজিং ব্যালেন্স শিটের, ক্লোজিং ব্যালেন্স শিটের সম্পদ হবে বা সম্পদ হিসাবে ব্যবহার হবে, ব্যবহার হবে। চলতি বছরের আয়ের বকেয়া সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ হবে এবং পরে ক্লোজিং ব্যালেন্স শিটের সম্পদ হিসাবে ব্যবহার হবে। সর্বশেষ স্টেপ আমি লিখে দিচ্ছি। চলতি বছরের আয়ের অগ্রিম, চলতি বছরের আয়ের অগ্রিম, চলতি বছরের আয়ের অগ্রিম সংশ্লিষ্ট আয় হতে বাদ যাবে, সংশ্লিষ্ট আয় হতে বাদ যাবে। চলতি বছরের আয়ের অগ্রিম সংশ্লিষ্ট আয় হতে বাদ যাবে এবং পরে ক্লোজিং ব্যালেন্স শিটের, এবং পরে ক্লোজিং ব্যালেন্স শিটের দায় হিসাবে ব্যবহার হবে, দায় হবে বা দায় হিসাবে ব্যবহার হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমি আলোচনা করেছি নন প্রফিট অর্গানাইজেশন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের নিয়ম শৃঙ্খলাগুলো। এর পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হব। সে নাগাদ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।